হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের টপিক কি দেখো, সান্দ্রতা পড়বো আমরা। আমাদের প্রবাহী ধর্ম ক্লাস 6 এবং যেটা গতীয় প্রবাহী বা হচ্ছে তোমার গতীয় প্রবাহী 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারে পড়বো আমরা সান্দ্রতা। এর আগে আমরা সান্দ্রতা পড়েছি কোথায়? ক্লাস 9-এ। সেখানে জাস্ট আমাদের বেসিক একটা আইডিয়া দিয়েছিল যে সান্দ্রতা এই হয় এই হয় এই হয় এরকম। তো দেখো, প্রথম যদি সান্দ্র কথাটা আমরা উচ্চারণ করি বা বুঝতে চাই, তাহলে আমাদেরকে ঘর্ষণটা একটু ভালো করে বুঝতে হবে। তো ঘর্ষণে আমরা কি দেখেছি না, দুটো কঠিন বস্তুর মধ্যে তাদেরকে যদি একটাকে বল প্রয়োগ করি, সেখানে গতিশীল হতে পারে বা নাও হতে পারে। এই জন্য দুটো টাইপের আমাদের ঘর্ষণ এসেছিল, একটা স্থির একটা গতীয় ঘর্ষণ। মানে যদি আমরা চেষ্টা করি, গতিশীল করি বা গতিশীল করার চেষ্টা করি, তাহলে কি হয় না, বস্তুটাকে বাধা দেয়। কে বাধা দেয় না, যে তলের উপরে আছে বস্তুটা সেই তলটা বাধা দেয়, তাকে বলেছিলাম আমরা ঘর্ষণ বল। এখানে সান্দ্র বলটা হচ্ছে এই যে টাইপ অফ ঘর্ষণ বল। কাদের মধ্যে না, তরলের দুটি তল, তরল কথাটা বলা ভুল হবে, প্রবাহীর দুটি তল, কারণ তরল শুধু নয়, গ্যাসের মধ্যেও আমাদের এই সান্দ্র বল কাজ করে। গ্যাসটা কি মধ্যে প্রবাহী পড়ছে, তাই প্রবাহের দুটি তলের মধ্যে ঘর্ষণকে বলবো আমরা সান্দ্র বল। এমনি যদি সিম্পল আমরা ডেফিনেশন দিই, তাহলে এই জন্যই আমরা লিখি, যে ধর্মের জন্য প্রবাহের দুটি তলের আপেক্ষিক গতির বিরুদ্ধ বা আপেক্ষিক গতিকে বাধা প্রদান করে, তাকে বলবো আমরা, বা সেই ধর্মকে বলবো আমরা সান্দ্র বল। বুঝছি? তাহলে সান্দ্র বলটা কেবলমাত্র আমরা কোথায় পাবো না, প্রবাহীর ক্ষেত্রে পাবো। সেটা গ্যাস হতে পারে, তরল হতে পারে, বা অন্য কোনো পদার্থ হতে পারে। হ্যাঁ, কিন্তু ওই রকম টাইপের আসবে, মানে প্রবাহী যেগুলোকে আমরা বলি তাদের মধ্যে আসবে এবং দুটো লেয়ার থাকবে। দেখো জিনিসটা কিরকম, আমরা যদি ধরে নিই যে এইটি হচ্ছে আমাদের কোনো নালা বা নদীর নিম্ন স্তর, মানে মাটি যেখানে আছে, নিম্ন স্তর মানে মাটির সঙ্গে যেটা টাচ করা আছে, সেটা নদী হলে আবার মাটিও থাকে না, বালি থাকে, নালা হলে মাটি থাকে। তো এখানে আমরা কতগুলো উপরে জলের স্তর কল্পনা করতে পারি, যে এরকম জলের কতগুলো স্তর আছে। আমি এই প্রথমটার নাম দিলাম 1 নাম্বার, এটার নাম দিলাম 2 নাম্বার, এটার নাম দিলাম 3 নাম্বার। এগুলো কতগুলো স্তর আমরা কনসিডার করে নিলাম। এখন যদি 1 নাম্বার স্তরটা এই ডিরেকশনে গতিশীল হয়, বা এইটাকে যদি এফ বল প্রয়োগ করছে বা চাপ প্রয়োগ করছে, তো গতিশীল আছে। তো গতিশীল থাকলে এই নিচের স্তরটাকে কি করতে চাইবে, বলবে যে নিচের স্তরটাকে যে তুমি আমার সঙ্গে চলো, কোন ঘর্ষণ ওর সঙ্গে টাচ করে আছে, মানে ওর সঙ্গে নিয়ে যেতে চাইবে। তো নিচের স্তর কি বলবে না, ঠিক আছে তুমি যাও, তার কারণ যে তার স্টাডি ধর্ম যেটা থাকে, বা আমরা জাইডো ধর্ম যেটা বলি, স্থির থাকতে চাইবে, কিন্তু ওকে নিয়ে যেতে চাইবে। তাহলে দেখো, এর গতিবেগ 5, এর গতিবেগ ধরো 0, তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ আছে। তো আপেক্ষিক গতিবেগ থাকলেই দুটো তলের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে, তাকে বলবো আমরা সান্দ্র বল। তাকে বলবো কি আমরা, সান্দ্র বল। সান্দ্র বল। আর যে ধর্মের জন্য কাজ করছে, সেটাকে বলবো আমরা সান্দ্রতা। তাহলে সান্দ্র বল কোথায় কাজ করবে, যে কোনো প্রবাহের দুটি তলের মধ্যবর্তী স্থানে। কখন কাজ করবে না, যখন তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে। দুটো তল যদি সেম গতিবেগে ছুটে, তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত, 0, অর্থাৎ সান্দ্র বল কত আসবে, 0 আসবে। বুঝে গেল ব্যাপারটা, সান্দ্র বল কত আসবে, 0 আসবে। এরপর যদি আমরা কঠিনের সঙ্গে কম্পেয়ার করি, দেখো এটা ধরো একটা কঠিন বস্তু কোনো টেবিলে বা কোনো তলের উপরে আছে, এখানে যদি এফ বল প্রয়োগ করি, ঘর্ষণ বল এই দিয়ে কাজ করে। এই ঘর্ষণ বলটা বস্তুর উপর, এই ঘর্ষণ বলটা বস্তুর উপর। উল্টো দিকে যদি ভাবি আমরা, যে টেবিল কি করছে না, টেবিল হচ্ছে যে বস্তু আছে, সেই বস্তুটাকে বিপরীত দিকে, মানে এইদিকে যখন বস্তুটাকে টানছি আমরা, তখন টেবিল এই বস্তুকে কি করছে, বাধা দিচ্ছে, যে এদিকে তার যেতে যাচ্ছে না, অর্থাৎ এইদিকে ঘর্ষণ বল কাজ করছে। এখন উল্টো দিকে যদি বলি, যে বস্তুটা টেবিলটাকে বলছে এদিকে যায়, কিন্তু টেবিলটা বলছে না আমি এখানে স্থির থাকবো, অর্থাৎ তার মুভমেন্টটা অপোজিট দিকে আছে। তো এইখানে একটা ঘর্ষণ বল কাজ করবে, এটা হচ্ছে টেবিলের উপর। এই দিকে কি কাজ করে, এই ডিরেকশনে, এটা হচ্ছে টেবিলের উপর, টেবিলের উপর। এরপর তুমি এখানে চলে এসো, তাহলে এই তলটা যদি এই দিকে মুভমেন্ট করে,
নিচের ঠিক তলটা মানে এই যে যেটা টেবিল সেটা তো নিচের তল, তো নিচের তলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে ওইদিকে, অর্থাৎ উপরের তলটা, উপরের যে স্তর যে গতিবেগে করবে ঠিক নিচের স্তরটা ঘর্ষণ বল কাজ করবে সেই ডিরেকশনে। এই জন্য পরবর্তীতে আমরা দেখবো যে একটা নেগেটিভ সাইন আসছে। এখন যদি ঘর্ষণ বলের সঙ্গে সান্দ্র বল আমরা কম্পেয়ার করি, ঘর্ষণ বলের ফর্মুলা কি না, ঘর্ষণ বলের ফর্মুলা F ইকুয়াল টু মিউ ইন্টু আর। আর মানে এমজি হতে পারে বা কোনো বল হতে পারে, কোনো দেওয়ালে যখন আমরা কোনো বস্তুকে ঠেলে এরকম ভাবে ধরে রাখি তখন সেটা তার এমজি হয় না, বল হয়, ওই জন্য আর লিখলাম। এখানে কি কোনো জায়গায় ক্ষেত্রফলের উপর নির্ভর করছে? নো। মানে একটা বস্তুকে তুমি সোজাভাবে রাখো বা এই বস্তুটাকে তুমি শুয়ে দাও, দুটো ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কি হবে? একই হবে, কারণ কোনোভাবেই ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না। বাট সান্দ্র বল দুটো স্তরের মধ্যে বা দুটো স্তরের যে ক্ষেত্রফল তার সমানুপাতিক, অর্থাৎ সান্দ্র বল ভিসকাস বল এফ ভি প্রপোর্শনাল টু এরিয়া। এরিয়াটা কার? দুটি তলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং সেই দুটো তল যেখানে মানে কন্টাক্ট করে আছে এটা। আর একটা ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপর নির্ভর করে, সেই ভেলোসিটি গ্রেডিয়েন্টটা আমরা দেখি কি জিনিস, তারপর সেই ভেলোসিটি গ্রেডিয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। ধরো এটা সেম মাটি আমরা করছি, বা এরকম করতে পারি পাইপের দুটো তল, এদিকে উপরের একটা তল আর নিচের একটা তল। তো এই মাটির কাছের যে জলটা বা যে স্তরটা, সেই স্তরের গতিবেগ একটু কম হয়, উপরেরটা আর একটু বেশি হয়, উপরেরটা আর একটু বেশি হয়, তারপরে আর একটু বেশি হয়, স্বাভাবিক ব্যাপার। কারণ কি, উপরের যে স্তরটা সেই স্তরের উপর দিক থেকে কোনো ফোর্স কাজ করছে না, কারণ এয়ারে কিছু পরিমাণ সান্দ্রতা করে, একটু নেগলিজিবল। এই যে স্তরটা দেখো উপর থেকেও কাজ করছে, নিচ দিকেও কাজ করছে, যে মাটির কাছে সেটা আবার বেশি বাধা পাচ্ছে, এই জন্য এর গতিবেগ কম আসবে। তো এতই কম আমরা একে ধরে নেব যে গতিবেগ শূন্য। গতিবেগ কি ধরবো? শূন্য ধরবো। বোঝা গেল ব্যাপারটা? উল্টো দিকে চলে আসো। উল্টো দিকে এই যে দুটো পাইপের দুদিকে দুটো অ্যাকচুয়ালি থাকে না, পুরো রাউন্ড শেপ থাকে, তো আমি তো রাউন্ড শেপ আঁকতে পারছি না, জন্য দুটোই বেশি। তো এই প্রান্তগুলোতে গতিবেগ একবারে কি হয়? জিরো হয়, মাঝেরটা সবচেয়ে বেশি, তারপর কমতে কমতে দুদিকে এরকম ভাবে কমে, এরকম ভাবে কমতে শুরু করে। ক্লিয়ার? মাঝে সবচেয়ে বেশি, যত উপর দিকে যাবে, নিচের দিকে, উপর দিকে নয় পুরো চারদিকে আর কি, মাঝ থেকে যত সরে সরে আসবে গতিবেগ তত কমতে থাকবে, কারণ এখানে তার ঘর্ষণ বলটা বেশি হয় বা সান্দ্র বলটা বেশি হয়। এগুলো বিভিন্ন টাইপের শেপ আছে বা ডিজাইন আছে, এগুলো মানে কিভাবে তার মুভমেন্ট হবে। আর একটা জিনিস, আমরা আদর্শ তরল একটা আদর্শ প্রবাহী একটা পড়েছি না, ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড। তো আইডিয়াল ফ্লুইডে বলা হয়েছিল আমাদের যে আদর্শ তরলে, আদর্শ তরল এখানে হবে কোনো সান্দ্র বল থাকবে না। সান্দ্র বল কি থাকবে? সান্দ্র বল থাকবে শূন্য হবে। তো সান্দ্র বল যদি শূন্য হয় তখন তাকে বলেছিলাম আমরা আদর্শ তরল। এখানে সান্দ্র বল কিন্তু আছে, কেন তরলগুলোতে? কারণ তরলগুলো আদর্শ নয়। ক্লিয়ার? তরলগুলো আদর্শ নয়, তার সান্দ্র বল আছে। সান্দ্র বলের জন্য আমরা এই লেয়ারটার স্পিডটাকে কি করতে পারি? জিরো কনসিডার করে নিতে পারি, মানে প্রায় জিরো ধরে নিচ্ছি, কোনোদিনও শূন্য হয় না। কিন্তু আমরা যেগুলো, যে সমস্ত ফর্মুলাগুলো আমরা প্রুভ করব বা তোমার যে থিওরিগুলো আমরা আসবে এখানে, সমস্তগুলো কিন্তু আমরা ধরে নেব যে ওর স্পিড কত? শূন্য আছে। এরপর ধরো এটাকে তুমি ধরেছো স্ট্যান্ডার্ড ধরো 8, এটাকে ধরো 2 করে কমা 6, এটাকে 4, এটাকে 2, এগুলো সব গতিবেগগুলো, হ্যাঁ, মিটার পার সেকেন্ডে সবগুলো। আর এই ডিস্টেন্সগুলো সব সেম ধরো 1 1 1 1, মানে 1 মিটার করে সব, 1 মিটার করে। এখন দেখো সর্বশেষ স্তরে আর মাটির স্তরের গতিবেগের পার্থক্য কত? 8 - 0, 8 - 0। আর দূরত্ব কত আছে? দূরত্বের পার্থক্য কত? না এখানে 0, এখানে হয়ে গেছে 1 2 3 4, মানে 4। অর্থাৎ এখানে এখানে গতিবেগ বাই দূরত্ব করলে একটা জিনিস পাচ্ছি, সেই জিনিসটা আসছে কত? 2। এই গতিবেগ বাই দূরত্বটাকে বলা হচ্ছে গতিবেগের নতিমাত্রা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে, গতিবেগের গতিবেগের নতিমাত্রা।
গতিবেগের নতিমাত্রা। বুঝে গেল? তাহলে গতিবেগের যে নতিমাত্রা, সেই নতিমাত্রাটা আসছে কত? গতিবেগের নতিমাত্রা। আবার যদি আমরা এই দুটো স্তরের মধ্যে দেখি তখন কত লিখবো? 8 - 6, 8 - 6, এখানে ছিল 6, এখানে 8, তাহলে এখান থেকে দূরত্ব কত? 3, দেখো 1 2 3, আর এখান থেকে 1 2 4, মানে হচ্ছে 4 - 3, অর্থাৎ আসছে কত? 2/1। বুঝে গেল? তাহলে দেখো গতিবেগের পরিবর্তন বাই দূরত্বের পরিবর্তন, এবং দূরত্বটা কোনখান থেকে কনসিডার করছি? যেখানে তার স্পিডটা আছে 0, যেখানে তার স্পিড আছে কত? 0 আছে বা স্থির আছে গতিবেগটা। তাহলে আমরা এই গতিবেগের নতিমাত্রাকে যদি পরিবর্তনশীল করে রাখি, কারণ সবসময় চেঞ্জ হবে, আমি তো এখানে জাস্ট ধরেছি এরকম হবে স্তরগুলো, এরকম না হতে পারে, কোনোটা বেশি কোনোটা কমও হতে পারে, কিন্তু ভেরিয়েশনটা প্রায় সেম থাকে। তাহলে এখানে গতিবেগের নতিমাত্রা dv/dx বলতে পারি, মানে ভেলোসিটির পরিবর্তন বাই দূরত্বের পরিবর্তন হয়েছে। এখন দেখবে তোমাদের বিভিন্ন আমরা যেটা করে করছি, হ্যাঁ, আমাদের বইয়ে যেরকম ভাবে করে দেওয়া আছে, সেটা বলছে যে এটাকে তুমি ধরে নাও x দূরত্বে তার গতিবেগ আছে v, এখানে x, আর একটু উপরে চলে যাও, গতিবেগ dv করে দাও, আর এখান থেকে দূরত্বটা হয়ে গেল x প্লাস হচ্ছে dx, অর্থাৎ এটা হয়ে গেল dx। তাহলে ভেলোসিটির নতিমাত্রা কত হবে? ভেলোসিটি চেঞ্জ হচ্ছে dv, মানে v প্লাস dv মাইনাস অফ v। দেখো এখানে এটা v, আর এর উপরটা কত? dv, মানে এই উপরের ভেলোসিটিটা এটা অ্যাকচুয়ালি v প্লাস dv, এইটার এই স্তরটা হচ্ছে dv, কারণ v প্লাস dv ওটা, তাহলে এটা হলো ডিভাইডেড বাই দেখো x প্লাস dx মাইনাস অফ x, কারণ এই দূরত্ব হচ্ছে কত? পুরো এটা, তাহলে এই যে দূরত্বটা, তাহলে এখানে কত আসছে? দেখো সেই dv/dx আসছে, dv/dx। এটা কি বলবো আমরা? গতিবেগের নতিমাত্রা। এবং গতিবেগের নতিমাত্রার সঙ্গে, অর্থাৎ গতিবেগের নতিমাত্রা যত বেশি হবে, আমাদের ভিসকাস বল বা সান্দ্র বলের মান বৃদ্ধি পাবে, অর্থাৎ Fv প্রপোর্শনাল টু dv/dx। এটাকে যদি আমরা জৈকিক বেগের সূত্রানুসারে করি, তাহলে Fv সমান আসবে মাইনাস অফ k a dv/dx। এই এটার একটা বিশেষ নাম আছে, এবং এটাকে একটা আলাদা সাইন দেওয়া হয়, এটাকে ধরা হয় ইটা, এবং তাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। এটাকে কি বলা হয়? সান্দ্রতাঙ্ক বলা হয়। সান্দ্রতাঙ্ক, ইটাটাকে কি বলে? সান্দ্রতাঙ্ক। আর নেগেটিভ কেন? এটা ফোর্সটা দেখো উল্টো ডিরেকশনে কাজ করছে, বা নতিমাত্রাটা তোমার নেগেটিভ আসছে, এই জন্য আমরা নেগেটিভ সাইন এখানে ইউজ করি। এটা হচ্ছে সান্দ্র বল। তাহলে সান্দ্র বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? না, দুটো তলের মধ্যে প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফলের উপর, এবং দুটো তলের গতিবেগের নতিমাত্রা। অর্থাৎ কোনো কারণে যদি গতিবেগ শূন্য হয়ে যায়, তাহলে গতিবেগ যদি শূন্য হয়, বা তোমার ওটাকে আপেক্ষিক গতিবেগ যদি শূন্য হয়, তাহলে কি কোনো সান্দ্র বল কাজ করবে না। দেখো এটা পুরোটা শূন্য হয়ে যায়, এটা শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে একটা গতি থাকতে হবে, তবে সান্দ্র বল কাজ করবে। এখন এই যে সান্দ্র বলটা, এখানে যে আমরা ইটা পেলাম, মানে এখানে এরকম ভাবে লিখতে পারি না, এখন Fv সমান হচ্ছে মাইনাস ইটা a dv/dx। এই ইটাটা যেটা সান্দ্রতাঙ্ক, সেই সান্দ্রতাঙ্কের একক, তারপর মাত্রা আমাদেরকে করতে বলে বা লিখতে বলে। একক মাত্রাগুলো আমরা যেভাবে শিখে এসেছি যে কিভাবে নির্ণয় করতে হয়, হ্যাঁ, সেই হিসাবে আমরা করব, তাহলে কি ইজি হয়ে যাবে আমাদের। তাহলে ইটা এর একক, ইটার একক সমান কি আসবে? দেখো ইটা সমান এখান থেকে লেখো না, এখান থেকে ইটা সমান আসছে, ইটা এটা নিচে চলে আসছে, তাহলে Fv ডিভাইডেড বাই a, আর এই dx উপরে যাচ্ছে, dv টা নিচে আসছে, তার মানে অ্যাকচুয়ালি dx/dv, আর এখানে মাইনাস সাইন এটা দাও। তাহলে একক দেখো নিউটন, n মানে হচ্ছে কি মিটার স্কয়ার, আর এখানে dx মানে মিটার স্কয়ার, আর v মানে হচ্ছে কত? মিটার সেকেন্ড ইনভার্স। এইটা মিটার স্কয়ার না, খালি মিটার, কারণ x আছে। তাহলে এখানে দেখো এই মিটার ক্যান্সেল আসছে, অর্থাৎ নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড, কারণ এটা ইনভার্স আছে, উপরে উঠলে সেকেন্ড হয়ে গেল। একই রকম ভাবে সিজিএস এ কি হবে না, সিজিএস সিস্টেমে আসবে নিউটন ডাইন হবে, সিজিএস সিস্টেমে আসবে ডাইন, সেন্টিমিটারটা হয়ে যাবে সেন্টিমিটার -2 সেকেন্ড। এইটার একটা নাম আছে পয়েজ,
এটার কি নাম? পয়েজ। এটা হচ্ছে এসআই সিস্টেম, আর সিজিএসটার নাম হয়ে গেছে পয়েজ। তো এখন যদি বলে যে 1 পয়েজ সমান কত বা এটো নিউটন সমান কত পয়েজ, আমরা বার করতে পারবো 1 নিউটন, একটু নিচে করি, 1 নিউটন সমান, 1 নিউটন সমান নয়, 1 নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইকুয়াল টু, দেখো নিউটনকে ডাইন 10 টু দি পাওয়ার 5 ডাইন, এই যে 1 নিউটনটাকে এটা লিখলাম, তারপর মিটারটাকে সেন্টিমিটার করে দিলাম। আচ্ছা সেন্টিমিটার মানে -2 আর আবার মাইনাস স্কোয়ার আছে, -2 নেই, তাই এটা হচ্ছে স্কোয়ার এলাম, হলো। এরপর মিটারকে নিয়ে গেলাম আমরা এটাই, তাহলে এরপর হয়ে গেল সেন্টিমিটার -2, আর সেকেন্ড তো সেকেন্ডে থাকবে, এটা সেকেন্ড হচ্ছে সেকেন্ডে থাকে। তাহলে মিটার যেটা আছে সেই মিটারটাকে আমরা কি করলাম, মানে অ্যাট ফার্স্ট আমরা মিটারকে করে দিলাম সেন্টিমিটার -2, হ্যাঁ, মিটারকে সেন্টিমিটার করে তার আবার স্কোয়ার আছে এটা। তাহলে এই দুটোতে যখন আসবে তখন কি আসছে না, মাইনাস চলে আসছে, এটা অর্থাৎ 10 আসছে, দেখো, আর এটা তো পয়েজ, তাহলে 10 পয়েজ, 10 পয়েজ, তাহলে এটা সমান 10 পয়েজ। এখানে বিভিন্ন টাইপ যখন আমাদের নিউমেরিক্যাল পড়ে তখন কনভার্ট করতে বলে বা অটোমেটিক আমাদের কনভার্ট করতে হয় ফর্মুলায় যখন আমরা পুট করব। আচ্ছা এরপর যদি আমরা ডাইমেনশন আসি, মাত্রা কি আসবে, দেখো এই ফর্মুলাটা অনুসারে যদি আমরা মাত্রা বার করি, দেখো ফোর্স মানে হচ্ছে ml টি টু দি পাওয়ার -2, a মানে হচ্ছে l স্কয়ার মিটার স্কয়ার যেহেতু, dx মানে l, আর এটা হচ্ছে l টি টু দি পাওয়ার -1, অর্থাৎ l আর l ক্যান্সেল হচ্ছে, আর এখানে একটা l উঠলে -1 হয়ে যাচ্ছে, l টু দি পাওয়ার, বা এটাকে ক্যান্সেল করে দাও, এই দুটো l মিলে নিচে একটা l পড়ে থাকছে, এটাকেও ক্যান্সেল করে দাও, এটা কেটে দিলাম, আছে এর নিচে -1, আর টিটা মাইনাস আছে, ওটা প্লাস হয়ে যাবে, তাহলে একটা -1 থাকবে, এইটি হলো ডাইমেনশন। বুঝেছি, এখান থেকে আমরা কি পেলাম, এর ডাইমেনশন পেয়ে গেলাম। এরপর আমরা দেখবো, দেখো যে সান্দ্র বলের ফর্মুলাটা আমরা পেয়েছি, F ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, ইটা এ ডিভি বাই ডিএক্স। এই ইটা এ ডিভিএক্সটা কোন ক্ষেত্রে ভ্যালিড, বা সান্দ্র বল কোন কোন পদার্থের ক্ষেত্রে কাজ করে, সান্দ্র বল কোন কোন পদার্থের ক্ষেত্রে কাজ করে, বা আমরা এরকম ভাবে লিখতে পারি যে কঠিন প্লাস তরলের মধ্যে সান্দ্র বল, কঠিন এবং তরলের মধ্যে, কঠিন এবং তরলের মধ্যে আবার দুটো কন্ডিশন হয়। 1 নম্বর কন্ডিশন যদি উপরে থাকে, মানে বস্তু তরলের, আচ্ছা তরলের এখানে তরল ধরছি আমি, অ্যাকচুয়ালি প্রবাহী, মানে গ্যাসের ক্ষেত্রেও কিন্তু ভ্যালিড আসবে, হ্যাঁ, বস্তু তরলের উপরে গতিশীল হলে, উপরে গতিশীল থাকলে একটা কন্ডিশন, আর এটা হচ্ছে বস্তু তরলের মধ্যে ডুবন্ত অবস্থায় গতিশীল থাকলে, এটা দুটোর ক্ষেত্রে দেখো কিরকম আসবে ভ্যালুগুলো এবং চেঞ্জ কিরকম আসবে। এটার ক্ষেত্রে তুমি এক্সাম্পল নৌকা বলতে পারো, তাই না, নৌকা কি করে, ধরো এটা লেভেলটা জলের লেভেল নিচ পর্যন্ত আছে, এইভাবে নৌকা ডুবে আছে এখানে আর কিছুটা ভাসছে, তাহলে এখানে দেখো এই নৌকার এবং জলের যে লেয়ারের মধ্যে যে কাজ করবে সেটা কিন্তু F ইকুয়াল টু আমাদের ওই ফর্মুলাটা হবে ইটা এ ডিভি বাই ডিএক্স, এটা যখন বস্তুটি থাকবে জলের উপরে সেম ফর্মুলা আছে, বাট বস্তু যখন তরলের মধ্যে ডুবন্ত অবস্থায় ছুটবে, মানে তোমার হচ্ছে জলের ভিতরে, কোনো জলের ভিতরে যদি আমরা ডুব দিয়ে সাঁতার কেটে জলের নিচে নিচে যদি যায় আর কি, ডুবে সাঁতার কাটি, বা ধরো হচ্ছে তোমার সাবমেরিন জলের নিচে যায়, তাদের ক্ষেত্রে যেটা হবে, এবং তাদের ক্ষেত্রের জন্য
অ্যাকচুয়ালি আমাদের যে এক্সপেরিমেন্টাল করেছে বা যে সমস্ত থিওরিগুলো দিয়েছে তার নাম হচ্ছে স্টোকস। তো ওই জন্য আমরা স্টোকসের সূত্র হিসেবে ওকে পরিচিত হয়েছে। স্টোকসের সূত্র 6π/RB, সেটা কিন্তু একটা বিশেষ বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ, সেটা তো আসছি। নাম্বার ওয়ান যেটা ডিপেন্ডেন্ট করে বা নির্ভর করে সেটা হচ্ছে কি, প্রথমে বস্তুর আকার আকৃতি, আকার ও আকৃতি, আকার এবং আকৃতি। নাম্বার টু হচ্ছে, এটাকে একটু বড় করে লিখি, এই দিকে লিখি। 1 নাম্বার বস্তুর আকার ও আকৃতি। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার হবে বস্তুর গতিবেগ, গতিবেগ কেমন আছে। আর 3 নাম্বার হচ্ছে সান্দ্রতাঙ্ক। তিন নাম্বার হচ্ছে সান্দ্রতাঙ্ক। এই তিনটের উপর নির্ভর করে, তিনটের উপর নির্ভর করে। এখন যদি আমরা কোনো একটা বিশেষ আকৃতির বস্তুকে চুজ করে নিই, তাহলে এটার ক্ষেত্রে উপরিতলের ক্ষেত্রেও সেম ফর্মুলা থাকবে। বিশেষ আকৃতির যদি বস্তুকে আমরা চুজ করে নিই, মানে বস্তুটাকে ধরো আমরা ধরে নিলাম যে গোলাকার, এটা লিকুইড বা যে কোনো তরলের মধ্যে ডুবে আছে, তাহলে গোলাকার বস্তুর ক্ষেত্রে কি হবে, আকারটা ফিক্সড হয়ে গেল আমাদের। গোলাকার বস্তুর ক্ষেত্রে আকার ফিক্সড, তাহলে আকার লিখবো না। তাহলে গোলাকার বস্তুর ক্ষেত্রে কি হবে, গোলাকার বস্তুর ক্ষেত্রে, গোলাকার বস্তুর ক্ষেত্রে আসবে তোমার এক নাম্বার, দেখো আকার তো ফিক্সড, তাহলে আকৃতি কি হবে, আকৃতি মানে লিখে দিলাম যে আচ্ছা, আকৃতিটা হয়ে গেল ফিক্সড হয়ে গেল গোলাকার বলে দিতে, তাহলে আকার কি তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর বলে দিলাম। আচ্ছা, ব্যাসার্ধ আর। নাম্বার টু হচ্ছে কি, গতিবেগ, বস্তুর গতিবেগ তো ধরতে হবে ভি, তাহলে ধরে নিচ্ছি যে বস্তুর গতিবেগ আছে ভি, ভি হলো এটা বস্তুর গতিবেগ ভি, মানে এটা ভি স্পিডে এদিকে নামছে বা এদিকে ছুটছে। আচ্ছা, নাম্বার থ্রি দেখো বলা আছে সান্দ্রতাঙ্ক, এটা এইটা। এখন এই যে তিনটা বিষয়ের উপর নির্ভর করবে, ব্যাসার্ধ, বস্তুর গতিবেগ এবং সান্দ্রতাঙ্ক, এই তিনটা বিষয়ের উপরে কিভাবে নির্ভর করবে, মানে আর উপরে থাকবে না নিচে থাকবে, বা আর এর স্কোয়ার হবে না, মানে ঘাতগুলো তাদের কি হবে, এইগুলো জানার জন্য আমরা কিন্তু এখানে হেল্প নেব কি, ডাইমেনশন অ্যানালিসিস মেথড। একবার ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়েছি যে কিভাবে ডাইমেনশন অ্যানালিসিস পদ্ধতিতে কোনো সমীকরণ ঠিক আছে কিনা বুঝতে পারি, বা আমরা হচ্ছে তোমার সমীকরণ নির্ণয় করতে পারি, মানে যদি জেনে যায় যে এই বস্তুগুলো নির্ভর করে এর উপরে, তাহলে সেটা কিভাবে নির্ভর করে সেটা জানতে পারি। হয়েছে, তাহলে ওই মেথডটা আমরা একটু কাজে লাগাই। তাহলে দেখো, ওই মেথডটা যদি কাজে লাগাই, তাহলে আমরা এই তিনটেকে ধরে নিলাম যে এফ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এ, ইটা টু দি পাওয়ার বি, আর হচ্ছে তোমার ভি আছে, ভি টু দি পাওয়ার সি, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করছে। তো এখানে একটা ডাইমেনশনলেস আমরা যদি কনস্ট্যান্ট লাগাই, তাহলে সমান চিহ্ন হয়ে যাবে, এটাকে কে বলবো কনস্ট্যান্টটা, আর এর মান হচ্ছে তোমার একবার ডাইমেনশন, আচ্ছা পরের লাইনে ডাইমেনশন পুট করছি, আর টু দি পাওয়ার এ, ইটা টু দি পাওয়ার বি, ভি টু দি পাওয়ার সি। এফ এর ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, এ তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কনস্ট্যান্ট ধরলাম আমরা। তাহলে আর, আর এর ডাইমেনশন হচ্ছে এল, এর মাথায় এ, ইটার ডাইমেনশন একটু আগে করলাম এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এর মাথায় কত যেন বি, আর ভি তো এল টি টু দি পাওয়ার -1, এর মাথায় কত সি, পাওয়ার গুলো। তাহলে দেখো এম এর এখানে পাওয়ার কত 1, আচ্ছা আমি এটাকে সাজিয়ে নিই। তাহলে এল কতগুলো আছে দেখো, 1 আছে, এখানে একটা -বি আছে, এটা হচ্ছে +সি আছে। এম দেখো, এম একটা আছে, বি অনলি 4। টি কতগুলো আছে দেখো, এখানে আছে -বি আর এখানে আছে -সি, ব্যাস এটা হচ্ছে এম এল টু দি এল টি টু দি পাওয়ার -2। তাহলে এম এর মাথায় এখানে বি আছে, এখানে 1 আছে,
তাহলে আমরা কি করি, এখানে b সমান 1 হয়ে গেল, l এর মাথায় 1 আছে, l এর মাথায় এটা আছে, তাহলে 1 সমান হবে a মাইনাস b প্লাস c। এখানে t এর পাওয়ার কত বা ঘাত কত 2, তাহলে -2 সমান হবে মাইনাস b মাইনাস c, বা 2 সমান বলতে পারি b প্লাস c। মাইনাস গুলো কেটে দিলাম। তো b এর মান যদি 1 হয়, এখানে 1 বসিয়ে দিলে c এর মানও হয়ে গেল 1। আচ্ছা, b আর c এর মান যদি এখানে বসায়, তাহলে এর মানও হয়ে গেল 1। অর্থাৎ এই ফর্মুলাটাতে আসছে আমার k a, এই a নয়, এর মান তো 1 একবারে বসাইছে, আর ইটা v। এই k এর যে মান, এই যে কনস্ট্যান্টটা, যেটা হচ্ছে ডাইমেনশন নেই যে কনস্ট্যান্টটা, এর মানটা আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু পেয়েছি, অর্থাৎ বিভিন্ন পরীক্ষা করে যে মান পেয়েছি সেটা হচ্ছে 6 পাই। অর্থাৎ স্টোকসের ফর্মুলা আসছে কত, f ইকুয়াল টু 6 পাই, তো সাজিয়ে লিখলে ভালো হয়, ইটা আর ভি। এইটাই হচ্ছে স্টোকসের সূত্র, এটা হচ্ছে স্টোকসের সূত্র। বোঝা গেল স্টোকসের সূত্র? তাহলে স্টোকসের সূত্রটা কেবলমাত্র স্ফেরিক্যাল বা গোলাকার বস্তুর ক্ষেত্রে কিন্তু ভ্যালিড নয়, যে কোনো বস্তুর ক্ষেত্রে ভ্যালিড, বাট আমাদের এইখানে যে সিলেবাস আছে সবগুলোই কিন্তু গোলাকার বস্তু, এবং গোলাকার বস্তুর ক্ষেত্রে স্টোকসের ফর্মুলা আসবে এটা। বোঝা গেল? তাহলে দেখো, আমরা যখন সান্দ্র বল এমনি যারা যদি লেয়ার হয়, মানে জলের দুটো লেয়ার, তখন ফর্মুলা f ইকুয়াল টু 6 পাই এই ইটা a ডিভি বাই ডিএক্স। বা কোনো কঠিন এবং তরলে যখন আমরা দেখছি, সেই কঠিনটা যদি জলের উপরে গতিশীল থাকে তখন এই ফর্মুলা ইউজ হবে। বাট যখন ওই বস্তুটা তরলের ভিতরে বা ফ্লুইড বা প্রবাহের ভিতরে গতিশীল, তখন তার ফর্মুলা এইটা হবে না। এইটা যদি বস্তুটা কি হয়, গোলাকার হয়, মনে রাখতে হবে। গোলাকার হলে এটা ভ্যালিড, গোলাকার না হলে ওই যেটা তিনটে এখানে লিখেছিলাম আকার আকৃতির উপর নির্ভর করবে, তো আমরা এখানে আকৃতিটা বলে দিলাম গোলাকার, এই জন্য ফর্মুলা এটা এসছে। অন্য শেপ হলে আবার অন্য আসবে, সেগুলো এই পর্যন্ত নেই। আমাদের কেবলমাত্র এখানে সিলেবাসে গোলাকারকে নিয়ে আলোচনা করেছি। ক্লিয়ার? এখানে খুব একটা ইম্পর্টেন্স আমাদের নিউমেরিক্যাল পড়ে। ধরো কোনো তরল, ওর ভিতরে একটা বল ছুটছে, হ্যাঁ, ধরো এরপর একটা পুরো সিলিন্ডার তরল দিয়ে পুরো ভর্তি করা আছে, যার তোমার ভিসকোসিটি কফিসিয়েন্ট সান্দ্রতাঙ্ক এটা দিয়ে দিয়েছে। এখানে যে বলটা দিয়েছে তার রেডিয়াস দিয়ে দিয়েছে স্মল আর এর বেগটা দিয়ে দিয়েছি ভি, স্মল ভি। তো বলছি এই যখন স্থির হবে, মানে তো বেগ দেখো ইনিশিয়াল ভি আছে, এটা কিছুক্ষণ পর কি হবে, সে তো স্থির হতে বাধ্য। তো স্থির হওয়া পর্যন্ত সে কতটা ডিস্টেন্স ট্রাভার্স করবে। তো এখানে আমরা সিম্পল যে ফর্মুলা, ধরো ভেলোসিটি আছে, কতটা ডিস্টেন্সের ফর্মুলা যাবে, সেই ফর্মুলা আমরা ধরো একটু ফোর্সও জানি, এর মধ্যে যে ফোর্স কাজ করে সেই ফোর্স কাজ করছে এফ ইকুয়াল টু উল্টো দিকে, মানে রিটার্ডেশন হবে এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। তার মানে এখানে অ্যাক্সিলারেশন পেয়ে যাব 6 পাই ইটা আর ভি বাই এম। তো অ্যাক্সিলারেশন ধরে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি কতটা দূরত্ব যাবে। হ্যাঁ, ওই যে ভিসকস সমান ইউ স্কয়ার প্লাস 2fs ফর্মুলাতে ভিসকস সমান হচ্ছে ইউ স্কয়ার, এখানে যেহেতু রিটার্ডেশন হচ্ছে -2 fs, এফ মানে হচ্ছে a ইনটু s। বাট এই ফর্মুলা ভ্যালিড হবে না, তার কারণ এখানে দেখো যে রিটার্ডেশন বা যে মন্দন হচ্ছে, সেই মন্দনটা আমাদের কনস্ট্যান্ট থাকছে না, ভেরিয়েবল হচ্ছে। কারণ এখানে যে ভেলোসিটি যখনই আস্তে আস্তে ডিক্রিজ করবে, এইখানে দেখো একটা ভি ঢুকে বসে আছে, তাহলে ভি এর মান কমতে কমতে ফোর্সও কমবে, ফোর্স যদি কমে অ্যাক্সিলারেশনও কমবে, মানে সবসময় কিন্তু এটা কনস্ট্যান্ট থাকবে না এখানে। তো কনস্ট্যান্ট যদি না থাকে ফোর্সটা, তাহলে কি হবে, এই ফর্মুলা ইউজ করা যাবে না। তো এই ফর্মুলা থেকে অ্যাভয়েড করার জন্য আমরা ডিস্টেন্সের সঙ্গে ভ্যালোসিটির একটা রিলেশন নিয়ে আসবো এবং সেখান থেকে ক্যালকুলেশন করে নেব। ডিস্টেন্স থেকে ভ্যালোসিটি কি ফর্মুলা না, অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু আমরা সিম্পল জানি dv বাই dt। এরপর এটাকে যদি করি dv বাই dt ইনটু ds বাই d। আচ্ছা, এটা dt করে এখানে আরেকটা ds দিয়ে দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে ds। তাহলে এইটা দেখো আরেকটা v চলে আসছে, তাহলে v ইনটু dv বাই ds, এটা a ইকুয়াল টু, দেখো ত্বরণকে এভাবে আমরা লিখতে পারি। তাহলে ত্বরণকে যদি এভাবে লিখি, দেখো ত্বরণের আর ভেলোসিটির মধ্যে একটা রিলেশন চলে আসছে। এখন ত্বরণের মান তুমি যদি এখানে পুট করে দাও, তাহলে হচ্ছে দেখো 6 পাই ইটা আর ভি বাই এম
ইকুয়াল টু ভি, এখানে ডিভি বাই ডিএস, ভিভি ক্যান্সেল হয়ে গেল। এখানে ভেরিয়েবল দেখো ভি আর এগুলো কনস্ট্যান্ট, দেখো 6 পাই ইটা আর এম পুরোটাই কনস্ট্যান্ট, এটা কে ধরে নাও, তাহলে কে ইন্টু ডিএস সমান হচ্ছে ডিভি। ইন্টিগ্রেশন করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। এদিকে নিয়ে আসছি, তাহলে ডিভি ইকুয়াল টু কে ডিএস। এরপর এখানে ধরো প্রথমে ভি ছিল, তারপর 0 হলো ফাইনাল, আর এখানে ধরো সামথিং ধরে নাও 0 থেকে এস, তাহলে এটা হয়ে গেল ভি, লিমিট হচ্ছে ভি থেকে 0, এখানে হয়ে গেল কে ইন্টু এস, এটা হচ্ছে 0 থেকে এস, তাহলে এখানে আসবে 0 বসে মাইনাস ভি চলে আসছে। আচ্ছা এখানে হচ্ছে কে ইন্টু এস, আচ্ছা মাইনাস আসছে কারণ ফোর্সটা নেগেটিভ, তো নেগেটিভ আমরা সাইন ইউজ করিনি, ওটা আসলে তোমার কে ইন্টু এস মাইনাস 0 মানে 0 হলো, অর্থাৎ এস ইকুয়াল টু আসছে ভি বাই কে, এটা মাইনাস আসছে, আর এখানে যদি একটা মাইনাস ইউজ করি সব ক্ষেত্রে কে এর মান যেটা পুট করবো, যে এটা কে, এটা সবসময় নেগেটিভ আসছে, ফোর্স এখানে বুঝ করছি, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ চলে আসবে, কে এর মান যখন বসাবো, তাহলে এস এর মান আসবে ভি, আর কে এর মান বসিয়ে দেবো যে এটা 6 পাই ইটা আর, আর এম গেল উপরে এম, আর কেউ বেঁচে থাকলো নো, এটা অ্যান্সার চলে গেল। এই ফর্মুলায় কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, বুঝে গেল ব্যাপারটা। বিভিন্ন টাইপের ভেলোসিটি দেওয়া থাকতে পারে, রেডিয়াস দেওয়া থাকতে, এই ফর্মুলা থেকে আমরা ইউজ করে ওর ফোর্সটা ক্যালকুলেশন করে নেব। ওকে, এরপর আমরা চলে আসছি প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এটা আমাদের একবারে বাস্তবিক লাইফের সঙ্গে জুড়ে আছে। আমরা সবাই বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমাদের বৃষ্টি যে ফোঁটাগুলো আমাদের মাথায় পড়ে বা আমাদের শরীরের উপরে আঘাত করে খুব মজা লাগে, কিন্তু জোরে আঘাত করে না বলে মজা লাগে। তো এটা কেন এরকম হচ্ছে, আসতে কেন আঘাত করছে, এটা কি কাছের থেকে আসছে মানে আর সামথিং কিছু হাইট থেকে আসছে, না অনেক দূর থেকে আসে, প্রায় ধরুন 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরত্ব থেকে আসছে। তো কেন এরকম ধরনের ইফেক্ট ঘটছে, দেখো না, যখন একটা বৃষ্টির ফোঁটা, ধরো আমি পুরোটাই দেখাচ্ছি। আচ্ছা আগে বলে নিই যে প্রান্তীয় গতিবেগ কি না, কোনো সান্দ্র তরলে কোনো কঠিন পদার্থ, বা কঠিন পদার্থ না বলে বলবো যে বেশি ঘনত্বে বা কম ঘনত্বের ক্ষেত্রেও হয়, ঠিক আছে, কম ঘনত্বের ক্ষেত্রেও হয়, তাহলে ওটা বলতে হবে যে কোনো সান্দ্র তরলের বা প্রবাহী বলে দাও, কোনো সান্দ্র প্রবাহীর মধ্যে কোনো বস্তুর কনস্ট্যান্ট বা ধ্রুবক গতিবেগ প্রাপ্ত লাভ করে, নির্দিষ্ট সময়, কথাটা উল্লেখ করো, নির্দিষ্ট সময় পর ধ্রুবক বা স্থির গতিবেগ প্রাপ্ত হয় বা লাভ করে, ওই স্থির গতিবেগকে বলা হয় প্রান্তীয় গতিবেগ। হয়েছে, কোনো কঠিন পদার্থ হতে পারে, তোমার ধরো কোনো গ্যাসও হতে পারে, ধরো বায়ুর বুদবুদ জলের নিচে ছেড়ে দিয়েছো বা ছেড়ে না দিয়ে জলের নিচে তৈরি করে দিয়েছো, তো তৈরি করে দিলে উপর দিকে উঠবে, সেখানেও কিন্তু দেখো বায়ুর বুদবুদ আর তরলের মধ্যে হচ্ছে, তাহলে বায়ুর বুদবুদ তো কঠিন নয়, তার মধ্যেও কিন্তু সান্দ্র বল কাজ করছে এবং সেও কিন্তু টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করতে পারে, প্রান্তীয় বেগ অ্যাটেন্ড করতে পারে। তো এখানে দেখো আমরা ধরে নিচ্ছি যে এখানে ওই জলবিন্দু আছে মেঘে এখন, তো এখানে চুপচাপ বসে আছে কেন না, উপর দিকে যে প্লবতা বল এফ বি আর নিচের দিকের প্লবতা বল এফ বি বা মেনসি ফোর্স আর নিচের দিকে এমজি দুটো সমান আছে, এই জন্য চুপচাপ বসে আছে, কেউ নিচের দিকে নামছে না, গ্র্যাভিটি কাজ করছে, ওয়ার্ড গ্র্যাভিটির জন্য প্লবতা দিয়ে সে ব্যালেন্স করে আছে। যখনই তার আস্তে আস্তে ভরটা বেশি হয়ে যায়, বড় হতে হতে শুরু করে, তখন তার গ্র্যাভিটি ফোর্স বড় হয়ে যায়। যখনই বড় হয়ে যায় তখন ধরো এখান থেকে মানে যখন আস্তে আস্তে অনেকগুলো জমাট বাঁধতে থাকে, ধরো এর থেকে একটু বড় হয়ে গেল, এরকম হয়ে গেল, তখন এখানে মাস কত হয়ে গেল আমি ধরে নিচ্ছি চেঞ্জ হলো, কিন্তু আগের মতনই দেখলাম যে এরকম হয়, তখন একটু নিচের দিকে পড়বে। তো নিচের দিকে জাস্ট যখন পড়তে শুরু করবে তখন ইউর মান কিন্তু 0। এরপর ধরো আসছে গ্র্যাভিটেশন, কিন্তু অ্যাক্সিলারেশন দেখো জি আছে, এই জি থাকবে এবং জিটাকে আমরা ধরে নিচ্ছি যে 10 মিটার পার সেকেন্ড। এখানে যখন চলে এসছে তখন দেখো উপর দিকে এফবি কাজ করছে, এবং আমরা জানি প্লবতা বল এই গতিবেগের উপর নির্ভর করে না, ও তো অপসারিত তরল বা গ্যাসের ওজনের উপর নির্ভর করে, তাহলে এখানে এফবি এখানেও এফবি, আর নিচের দিকে কিন্তু এমজি এটা আছে, আর তার সঙ্গে ত্বরণ আছে, অর্থাৎ তার এখানে বেগ কত হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কিছু একটা হবে, ধরো বেগ আমি ধরে নিচ্ছি 10 মিটার পার
তোমার এইটা স্কোয়ার হবে সেকেন্ড হয়ে গেল। এই জায়গায় যখনই বেগ জেনারেট হবে বা বেগ তৈরি হবে তখনই ঊর্ধ্বমুখী একটা কি বল কাজ করবে না ভিসকাস ফোর্স কাজ করবে। কেন আগে কেন থাকেনি না ভিসকাস ফোর্স আমরা কি জানি ভিসকাস ফোর্স সমান হচ্ছে 6 পাই ইটা, এটা স্টোকসের সূত্র আর ইনটু ভি। তো আগে তো ভি থাকেনি, গতিবেগ থাকেনি। গতিবেগ ছিল কিন্তু ওই অবস্থাতে তার গতিবেগ ছিল না, এই জন্য এখানে এই পজিশনে তার ভিসকাস বল ছিল না, প্লবতা বল কেবলমাত্র ছিল। এখন এখানে যখন গতিবেগ অর্জন করে ফেলেছে তখন দুটো বল উপর দিকে আসে। কোনো কোনো একটা নির্দিষ্ট স্থানে এরকম আস্তে আস্তে ভালো করে দেখো এমজির মান তো ধ্রুবক থাকবেই, বাট যত গতিবেগ বাড়বে দেখো গতিবেগ বাড়লেই এফভি বাড়বে। তাহলে এই এমজির মানটা কোনো এক সময় উপরে দুটো বল ব্যালেন্স করতে বাধ্য হবে। কারণ এখানে যদি আমরা লিখি এমজি সমান হচ্ছে এফবি প্লবতা বল প্লাস হচ্ছে এফভি, তাহলে এফভির মানটা একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এমজির সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। যদি হয় অর্থাৎ নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল সমান, অর্থাৎ লব্ধি বলের মান কত? শূন্য। লব্ধি বলের মান শূন্য মানে কি? ত্বরণ শূন্য। তাহলে ত্বরণ যদি শূন্য হয়, ধরো এখানে চলে এসছে, এই কন্ডিশনে এখানে আছে তোমার এফডি আর এটার উপর দিকে কাজ করছে এফভি আর নিচের দিকে এমজি, আর এখানে অ্যাটেন্ড করে দিয়েছে, ধরো আমি ধরে নিয়েছি 50 মিটার পার সেকেন্ড স্পিড হয়ে গেল, 50 মিটার পার সেকেন্ডে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে। মানে যত স্পিড বেড়ে প্লবতা বল বেড়ে যায়। যদি হয় এই বেগটা 50-এ থাকবে আর বাড়বে না, তাহলে ত্বরণ শূন্য হয়ে গেলে কি সেটা নিচের দিকে পড়বে না এখানে দাঁড়িয়ে যাবে? না, বেগ তো আছে, তাহলে সে নিচের দিকেই পড়বে, কিন্তু এই স্পিডটা নিয়ে পড়বে, 50 মিটার পার সেকেন্ড নিয়ে পড়বে, সে যত দূরেই যাক। বোঝা গেল? কারণ তার একটা নির্দিষ্ট কি আছে, স্পিড আছে। স্পিড আছে মানে তার মধ্যে একটা শক্তি দেওয়া আছে, এনার্জি নিয়েছে, সে এনার্জি নিয়ে পড়বে। এখন এখানে একটা প্রশ্ন ওঠে, ধরো তার স্পিড আছে মানে কাইনেটিক এনার্জি আছে, তো কাইনেটিক এনার্জি পরবর্তী যখন ওই লেয়ারগুলোকে ভেদ করে যাবে, মানে ক্রস করে নিচে যাবে, তখন কি সেই লেয়ারগুলো তাকে কিছু শক্তি খরচ করতে হবে? আর যদি তাই হয়, যদি শক্তি খরচই করতে হয়, ধরো এতটা পর্যন্ত যখন আসছে, কিছু শক্তি খরচ করতে করতে তো এই কাইনেটিক শক্তি থেকে দিবে, তাহলে এটা কি হবে, এই শক্তি থেকে যদি সে খরচ করে দেয় তাহলে তো তার গতিবেগ কমে যাওয়ার কথা। কিন্তু কমে না কেন? কারণ যে স্তরে শক্তি সে দিল, ধর নিচের স্তরকে সে শক্তি দিয়েছে, নিচের স্তরে শক্তি অর্জন করলো, নেক্সট কি করবে, যখন বলটা নিচে পড়ে যাবে তখন ওই স্তরটা আবার ঠিক পরেরটাকে ট্রান্সফার করে দেবে, ওই জন্য এনার্জি ট্রান্সফার হয়ে হয়ে বলটা নিচে পড়তে থাকে, কোনো সময় থামবে না। বোঝা গেল? তাহলে এই যে 50-এর মান, এটাকে বলছি আমরা প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এটাকে কি করে বার করবো আমরা, যদি আমাদেরকে ভ্যালু বার করতে বলে? তো ভ্যালু বার করার জন্য আমরা কিছু শর্ত ধরে নেব। এই যে বলটা আছে, ধরো এটা ধরে নেব ব্যাসার্ধ, ফার্স্ট ধরবো ব্যাসার্ধ আর, তারপরে হচ্ছে তোমার ঘনত্ব, আচ্ছা এখানে বস্তুর ঘনত্ব, তুমি সিগমা ধরো, তরলের বা প্রবাহীর ঘনত্ব, তুমি রো ধরো, আর কি, আর বস্তুর আয়তন ধরো ভি। দেখো এম মানে কি, এম মানে ভি ইন্টু সিগমা ইন্টু জি, মানে বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব, মানে এম হলো আর জি তো অলরেডি আছে। এফবি মানে কি, অপসারিত তরলের ওজনের সমান হয়, প্লবতা বল সমান। তার মানে বস্তুর আয়তন অপসারিত তরল বা গ্যাসের আয়তন সমান হয়, তাহলে বস্তুর আয়তন ভি হলে এর আয়তন ভি হবে। আচ্ছা এখানে কি হবে না, তরলের ওজন মানে তরলের ঘনত্ব আর জি, এফবি বসিয়ে দাও 6 পাই ইটা আর ইন্টু ভি, এইটাকে টি বলে দিলাম। কারণ কি, যখন এইটা সমান হবে তখনই টার্মিনাল ভেলোসিটি আসবে, তার আগে না। প্রান্তীয় বেগ কখন অর্জন করবে, যখন নিম্নমুখী এমজি ঊর্ধ্বমুখী এই দুটো বলের সঙ্গে সমান হবে, তার আগে কোনো সময় সে অর্জন করবে না। তো একে এদিকে নিয়ে আসছি, আচ্ছা একে ওইদিকে থাক, একে এদিকে নিয়ে আসছি, তাহলে এখানে ভি আর জি কমন গেল, এখানে সিগমা মাইনাস রো হলো, সমান আসবে 6 পাই ইটা আর ইন্টু ভি সাফিক্স টি। তো এখানে ভি এর মান কত হবে, দেখো ভি মানে কি, এখানে তো আমরা একটা গোলক ধরেছি, তো গোলকের আয়তন কি হয়, 4/3 হয় না, 4/3 পাই আর কিউব
এখানে হলো সিগমা মাইনাস রো, এরপর ওদেরকে এদিকে নিয়ে চলে আসি 6 পাই এটা আর, তাহলে এখানে পড়ে থাকলো ভিটি। এখানে পাই আর পাই ক্যান্সেল হলো, একটা আর কেটে আমি একবারে কেটে দিলাম, এখানে স্কোয়ার করে একটাকে মুছে দিলাম। বোঝা গেল কি করে এলো? আচ্ছা ঠিক আছে, কেটে দিই, এটাকে কেটে, এটা আর কিউ ছিল, এটা হচ্ছে আর স্কোয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা এরপরে এখানে 2 দিয়ে কাটলে 2, এখানে 3, তাহলে উপরে 2 থাকলো, উপরে হচ্ছে 2 আর স্কোয়ার থাকলো, এখানে সিগমা মাইনাস রো থাকছে, ডিভাইডেড বাই 3 3 9, আর ইটা থাকছে ইকুয়াল টু ভি সাফিক্স টি। অর্থাৎ ভি সাফিক্স টি প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি 2/9 আর স্কোয়ার সিগমা মাইনাস রো, আর নিচে একটা আছে ইটা। এটা হচ্ছে প্রান্তীয় বেগের ফর্মুলা, টার্মিনাল ভেলোসিটি। এই প্রান্তীয় বেগের ফর্মুলা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, দেখতে পাচ্ছি যে প্রান্তীয় বেগ কেবলমাত্র বস্তুর ব্যাসার্ধের উপর নির্ভর করে, যদি বস্তুটা একই থাকে এবং তরলটাও সেম থাকে। তাহলে তরল যদি একই থাকে, তরলের ঘনত্ব আর সান্দ্রতাঙ্ক একই থাকবে, এরা তো 2/9 অলওয়েজ কনস্ট্যান্ট। আর বস্তু যদি একই থাকে, সিগমা কনস্ট্যান্ট থাকবে, তাহলে আর স্কোয়ার, অর্থাৎ বস্তু ছোট বড় হলে সেটা উল্টাপাল্টা হবে, মানে বেশি হবে বা কম হবে। তো যদি বড় হয় তাহলে প্রান্তীয় বেগ বেশি হবে, আর ছোট হলে কম হবে, কারণ সমানুপাতিক আছে। তো এখানে যদি আমাদেরকে গ্রাফ প্লট করতে বলে, এদিকে ভিটি ভার্সেস ধরো আর বলেছে, তাহলে ভিটি ভার্সেস আর বললে হচ্ছে দেখো আর স্কোয়ার উপরে ডিপেন্ডেন্ট, মানে এরকম হবে গ্রাফ। আবার যদি বলে টাইমের রেসপেক্টে, এদিকে ধরো সময়ের রেসপেক্টে যদি ভি এর গ্রাফ বলে, তখন প্রান্তীয় গতিবেগ আসা পর্যন্ত এরকম একটা গ্রাফ আসবে, যে এখান থেকে ডট ডট টানলে এরকম একটা গ্রাফ পাবো, এই বিন্দুটার নাম হবে ভিটি। এটা প্রান্তীয় বেগ কার সাপেক্ষে? না ভি এর সাপেক্ষে টি এর। এই ভিটা কিন্তু প্রান্তীয় বেগ না, মানে উপর থেকে ছেড়েছি তো 0 ছিল, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এই দেখো আস্তে আস্তে বাড়ছে একসময় কনস্ট্যান্ট হয়ে যাবে। যখন কনস্ট্যান্ট হবে, সেই কনস্ট্যান্ট বেগটাকে বলবো আমরা প্রান্তীয় বেগ। এখান থেকে মারাত্মক অঙ্ক পড়ে এখানে বেটির সময় 2/9, অনেক সময় বলে দেয় যে দুটো ভিন্ন ব্যাসার্ধের বস্তুকে একটা তরলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বা তরলের মধ্যে পড়ছে, তাদের প্রান্তীয় গতিবেগের অনুপাত কত হবে। তাহলে প্রান্তীয় গতিবেগের অনুপাত এখান থেকে আমাদের বার করে নিতে পারবো আমরা, এখানে আর এর উপর ডিপেন্ডেন্ট করবে, এগুলো সব কনস্ট্যান্ট আসবে। বা অনেক ক্ষেত্রে বলে যে একটা বড় জলবিন্দুর প্রান্তীয় গতিবেগ এত, একে 10টা ভাগে ভাগ করে দিলাম, প্রান্তীয় গতিবেগ কত হবে। তার মানে 10টা ভাগে ভাগ করে দিলে এক একটার রেডিয়াসকে বার করে নেব, এক একটা রেডিয়াস আমরা যদি পেয়ে যাই, সেই এই অনুপাতে আমরা বার করে নেব। বা এখানে এই ফর্মুলাটা তুমি লিখতে পারো যে ভি টি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, বাকিগুলো তো সব কনস্ট্যান্ট, এখান থেকে রেশিও তুমি পেয়ে যাবে। বা এটা লিখতে পারো যে ভি টি সমান হচ্ছে কে ইন্টু আর স্কোয়ার, দুটো ডিফারেন্ট বোস করে টার্মিনাল ভেলোসিটি, এখান থেকে রেশিও পেয়ে যাবো আমরা, রেডিয়াসগুলো যখনই পেয়ে যাবো, আর রেডিয়াসের অনুপাত পেয়ে যাবো। এখানে ক্যালকুলেশনটা কিভাবে করা হয় দেখো, ধরো বলেছে একটা বড় জলবিন্দু, তার আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউ। এটাকে ধরো তোমার বলেছে যে 1000টাতে কনভার্ট করো। 1000টাতে যদি কনভার্ট করে দিই আমরা, তাহলে 1000 ইন্টু এক একটার আয়তন, আমি রেডিয়াস ব্যাসার্ধ ধরে নিচ্ছি স্মল আর, 4/3 পাই ইন্টু স্মল আর কিউ। এটা হলো ছোটটার একটা আয়তন, কতগুলো হয়েছে? 1000টা করেছে। এটা বড়টা, তাহলে 4/3 পাই 4/3 পাই পুরো ক্যান্সেল। তার মানে দেখো যদি কিউব করে দিই, তাহলে ক্যাপিটাল আর সমান হচ্ছে, দেখো এটার কিউব মানে 10 হয়ে গেল, ইন্টু হচ্ছে স্মল আর। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। দেখো এইভাবে সম্পর্কগুলো আমাদেরকে বার করে নিতে হবে। অনেক ক্ষেত্রে তোমার কিউব রুটে থাকতে পারে, এটা ধরো 10 ধরে নিই, 10 কিউব রুট অফ থাকতে পারে, ওরকম হয়ে থাকে। রেডিয়াসগুলো আমরা আগে বার করে নেবো, তারপর এই ফর্মুলা ধরে পড়ো। এই টাইপের যে প্রবলেম আমাদের আসবে, সেই প্রবলেমগুলো আমরা এর নেক্সট ভিডিও বা তার পরের ভিডিওতে আমরা অবশ্যই করব। কারণ এর আগে আমরা স্থিতিস্থাপক যে চ্যাপ্টার আছে তার নিউমেরিক্যালগুলো শেষ করেছি, এরপর আমরা এতে ধরবো প্রবাহীর ধর্ম, এই চ্যাপ্টারে আমরা নিউমেরিক্যালগুলো ধরবো, এবং সেই জায়গায় তুমি এই টাইপের নিউমেরিক্যাল পেয়ে যাবে এবং সেগুলো ইন ডিটেলস পাবে। ওকে, তো আজকের আমাদের ভিডিও বিশেষ করে এখানে শেষ করছি। আর যদি কিছু কিছু বাকি থেকে থাকে, তাহলে আমরা এর পরের যে ভিডিও সেটা হচ্ছে পৃষ্ঠটান সম্পর্কিত ভিডিও আসবে, তো সেখানে তার আগে হয়তো যেগুলো বাকি থাকবে সেগুলো করে দেবো।
ওকে, তো থ্যাংকস টু অল।